চ্যাপ্টার ৩০০ স্পিরিট ড্যান্স। আসলে কি ঘটেছিল? অ্যাডেল নিচু গলায় বিড়বিড় করে নিজেই প্রশ্নটা করল। সে বুঝতে পারল গত কয়েকদিনে সে কি করেছে তার কিছুই তার মনে নেই। এক বুক ভয়, আতঙ্ক আর বিভ্রান্তি নিয়ে সে ঘোরের মধ্যে চারপাশে তাকাল। তুমি কে? এই জায়গাটাই বা কোথায়? এটা তোমার ওয়াশরুম, তুমি কি চিনতে পারছ না? আমি একজন প্রাইভেট ডিটেকটিভ, তোমাকে পাহারা দেওয়ার দায়িত্বে আছি। ক্লাইন মোরেত্তি সেই কিশোর ছেলেটির দিকে তাকিয়ে মৃদু হাসল, যে এখনও পরিস্থিতি বুঝে উঠতে পারেনি। আমার নিজের বাড়ি, আমাকে পাহারা দেওয়ার জন্য ডিটেকটিভ আসলে কি হয়েছিল? অ্যাডেল অবাক হয়ে চারপাশে তাকিয়ে বিড়বিড় করতে থাকল। হঠাৎ সে থেমে গেল, তার ফ্যাকাসে মুখটা এক অজানা আতঙ্কে ভরে উঠল। এই পৃথিবীতে মনে হয় আসলেই ভূত আছে, আসলেই ভূত আছে। তার গলার স্বর কাঁপছিল, কিন্তু ক্লাইন সেই স্বরে দুটো সম্পূর্ণ আলাদা অনুভূতি শুনতে পেল, ভয় আর উত্তেজনা। ছেলের মনের রঙের পরিবর্তন দেখে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। উত্তেজিত। এই ছেলেটি কি স্রেফ রোমাঞ্চের নেশায় কোনো অতৃপ্ত আত্মার পিছু নিয়েছিল? কথায় আছে, অল্প বয়সে মানুষের সাহস বেশি থাকে আর মৃত্যুর ভয় থাকে না। ক্লাইন মনে মনে একটা প্রাথমিক ধারণা করে নিল। সে একটু অবাক হওয়ার ভান করে জিজ্ঞেস করল, ভূত? ম্যাজিশিয়ান হওয়ার পর ক্লাইনের স্পিরিট ভিশন কিছুটা উন্নত হয়েছে, তবে খুব বেশি নয়। ইথার বডির গভীরে থাকা অ্যাস্ট্রাল প্রজেকশন লেভেল দেখার ক্ষমতা তার এখনও হয়নি। তাই সে বুঝতে পারল না সামনে দাঁড়ানো ছেলেটি কোনো বিয়ন্ডার কি না। অ্যাডলের ফ্যাকাসে মুখটা হঠাৎ লাল হয়ে উঠল। হ্যাঁ, ভূত। সে হাত পা নেড়ে বলতে শুরু করল, আমাদের পঞ্চেন্দ্রিয়ের বাইরেও এক বিশাল জগৎ আছে। আমি সিরিয়াসলি বলছি, মৃত্যুই সবকিছুর শেষ নয়। এই ডায়লগটা ও একদমই বাচ্চা ছেলে, তবে ক্লাইনের মনে হল কথাগুলো সে কোথাও আগেও শুনেছে। ক্লাইন হেসে বলল, আমি অন্য একটা কথায় বিশ্বাস করি, পুরনো সবকিছুর চেয়েও প্রাচীন সময়ের সামনে মৃত্যুও একদিন ভ্যানিশ হয়ে যাবে। অ্যাডলোকে কিছু বলার সুযোগ না দিয়েই ক্লাইন তার পকেট ঘড়ি বের করে খুলে দেখল। সে বলল, আচ্ছা, তোমার এই অবস্থাটা হলো কিভাবে? তোমাকে দেখে মনে হচ্ছিল তোমার নার্ভাস ব্রেকডাউন হয়েছে। আমি অ্যাডেল মাথা ঘুরিয়ে কয়েক সেকেন্ড ভাবল। তারপর সে বলল, আমি একটা সোসাইটিতে জয়েন করেছিলাম। ওটা কোনো সাধারণ সোসাইটি নয়। আমরা সবাই বিশ্বাস করি যে মৃত্যুই শেষ নয়। আমরা মিস্টিক শক্তির মাধ্যমে সরাসরি মৃত্যুকে অনুভব করতে পারি আর বুঝতে পারি যে সবকিছুই আবার উল্টে দেওয়া সম্ভব। হ্যাঁ, আমরা বিশ্বাস করি যে মৃত মানুষকে আবার বাঁচিয়ে তোলা যায়। ক্লাইন মোরেত্তি, যে কিনা 1 মাস আগেই নিজের কবর থেকে উঠে এসেছে, সে মনে মনে একটু হাসল। তুমি আর তোমার সঙ্গীরা কি মৃতদের জীবিত করার চেষ্টা করছিলে? মৃত্যুই শেষ নয়। পঞ্চেন্দ্রিয়ের বাইরের এক পৃথিবী সবকিছু বদলে দেওয়া সম্ভব। মিস্টিক সেন্সিং, এগুলো কি নিউমিনাস এপিস্কোপেটের শিক্ষা নয়? ডেথকে পুনরায় জীবিত করার জন্যই তো তারা এসব তৈরি করেছিল। ক্লাইন বিড়বিড় করে নিজের মনেই সবটা গুছিয়ে নিল। হ্যাঁ, অ্যাডেল মাথা নাড়াল, তার চোখ দুটো জলজল করছিল, তবে মনের ভয়টা সে লুকাতে পারছিল না। তোমরা মৃতদেহ কোথায় পেতে? ক্লাইন চেপে ধরল। আমরা চুপি চুপি কবর খুঁড়তাম। যেসব মৃতদেহ খুব বেশি দিন আগে কবর দেওয়া হয়নি সেগুলো নিতাম অথবা হাসপাতাল থেকে কিনতাম। অ্যাডেল মনে করে বলল, এটা তো রীতিমতো অপরাধ। এর জন্য জেলে যেতে হবে। রগকোলোম্যান কেন পুলিশ ডাকতে চায়নি এখন বোঝা যাচ্ছে, ক্লাইন মনে মনে ভাবল। ক্লাইন তার অমায়িক হাসি বজায় রেখে জিজ্ঞেস করল, তা তোমরা কি সফল হয়েছিলে? এখনও না। শেষবার যখন আমাদের মিটিং হয়েছিল তখন ওরা আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমি একটা মৃতদেহ, যেন ওরা ভাবছিল আমার গায়ে কোথায় কোনো মিস্টিক চিহ্ন বসানো যায়। তারপর আমরা একটা স্পিরিট ড্যান্স দিলাম আর আমাদের পঞ্চেন্দ্রিয় দিয়ে বাইরের জগতের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম। আর তারপর থেকে আমার আর কিছুই মনে নেই। অ্যাডলের শরীর থরথর করে কাঁপতে শুরু করল। স্পিরিট ড্যান্স? এটা নির্ঘাত নিউমিনাস এপিস্কোপেট। এই বেচারা মনে হয় তার বন্ধুদের গিনিপিগ হয়েছিল। ক্লাইন ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, ওই সময়ের পর থেকে এখন পর্যন্ত তোমার স্মৃতি পুরো ফাঁকা? নাইট হক্সের নথিপত্র অনুযায়ী স্পিরিট ড্যান্সের উৎপত্তি দক্ষিণ মহাদেশের প্রাচীন উৎসর্গ করার নাচ থেকে। ডেথ এই ধরনের আচার খুব পছন্দ করত। ছন্দ আর শারীরিক কসরতের মাধ্যমে নিজের আধ্যাত্মিক শক্তি বা স্পিরিচুয়ালিটিকে প্রকৃতির সাথে মিলিয়ে দেওয়াই হল স্পিরিট ড্যান্স। এর মাধ্যমে যার কাছে প্রার্থনা করা হচ্ছে তার সাথে একটা যোগাযোগ তৈরি করা হয়। সাধারণ একটা বেদি আর বিশেষ সম্মানসূচক নাম ব্যবহার করে খুব জটিল কোনো জাদুকরী কাজও এর মাধ্যমে করা সম্ভব। হ্যাঁ, অ্যাডেল নিচু গলায় উত্তর দিল, তারপর হঠাৎ মাথা তুলল। আজ কি বার? এখন কটা বাজে? শুক্রবার সকাল, রাত 1:12। ক্লাইন নিজের স্মৃতি থেকে বলল। অ্যাডেল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি মনে হয় নতুন মিটিংটা মিস করে ফেলেছি। ওরা প্রতি শুক্রবার রাত 3টের সময় গ্রিম সিমেট্রিরা বাইরে পুনরুত্থানের আচার পালন করে। গ্রিন গার্ডেন স্ট্রিটের কাছে হওয়ার কারণে এই কবরস্থানটির নাম গ্রিম সিমেট্রি। তুমি কি এখনও সেখানে যেতে চাও? তোমার সাথে কি হয়েছে ভুলে গেছ? ও আচ্ছা, তোমার তো মনে নেই, কিন্তু তোমার বাবা মা আর চাকরদের জিজ্ঞেস করে দেখো। ক্লাইন ছেলেটিকে মনে করিয়ে দিল।
আমি মনে হয় তোমাকে আর বেশি সাহায্য করতে পারব না, ক্লাইন মনে মনে বলল। এই ঘটনার পর সে ম্যাজিশিয়ানের একটা দুর্বলতা খুঁজে পেয়েছে। অতৃপ্ত আত্মা বা ছায়ার মতো প্রাণীদের মোকাবিলা করার মতো ক্ষমতা তার নেই। আগুন নিয়ন্ত্রণ করাটা কেবল কিছুটা কাজে দেয়, কিন্তু সেই আত্মাগুলো যখন মানুষের শরীর দখল করে নেয় তখন তাদের তাড়ানো খুব কঠিন হয়ে পড়ে, যদি না সে মানুষটাকেই মেরে ফেলতে চায়। অবশ্য ক্লাইন যে একদমই নিরুপায় তা নয়। সে রিচুয়াল ম্যাজিক ব্যবহার করে এটা করতে পারে, কিন্তু সেটা অনেক ঝামেলার কাজ। তাছাড়া এতে তার পরিচয় প্রকাশ পাওয়ার ভয় থাকে। অনেক ভেবে সে আজিকের তামার বাঁশিটা ব্যবহার করে সেই আত্মাকে বের করে আনার সিদ্ধান্ত নিয়েছিল। তারপর আগুন দিয়ে সেটিকে পুড়িয়েছিল। তবে ক্ষতির পরিমাণ খুব বেশি ছিল না। যদি এর চেয়ে শক্তিশালী কোনো আত্মার মুখোমুখি হয় তবে সে হয়তো পেরে উঠবে না। আমার এখনও এমন কোনো জিনিস বা কবচ নেই যা মৃতদের বিরুদ্ধে কাজে লাগে। যদি আমার কাছে সিল্ড আর্টিফ্যাক্ট 30782 অর্থাৎ মিউটেটেড সানস্যাক্রেড এমব্লেমটা থাকত। ক্লাইনের চিন্তা কিছুটা এলোমেলো হয়ে গেল। অ্যাডলের হঠাৎ তার হারিয়ে যাওয়া স্মৃতির কথা মনে পড়ল, আর তার মুখ আবার ফ্যাকাসে হয়ে গেল। সে কাঁপা কাঁপা গলায় উত্তর দিল, না, আমি যেতে চাই না। আমি আর কখনোই ওখানে যাব না। খুব ভালো, ক্লাইন উৎসাহ দিয়ে হাসল। অ্যাডল ক্লাইনের মুখের দিকে তাকালো, যেখানে ভয়ের লেশমাত্র নেই। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, আমি এত কিছু বললাম, আপনার কি একটুও ভয় লাগছে না? ক্লাইন দেয়াল থেকে পিঠ সরিয়ে সোজা হয়ে দাঁড়াল। সে খুব সহজ গলায় বলল, একজন ডিটেকটিভের কাছে হাতে কলমে প্রমাণ না পাওয়া পর্যন্ত কোনো কিছু বিশ্বাস না করাই ভালো। সে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। সে ভাবছিল নিউমিনাস এপিস্কোপেটের সাথে যোগাযোগ করবে কিনা। সবকিছুর সাথে মিস্টার আজিকের জীবনের রহস্য লুকিয়ে থাকতে পারে। অ্যাডল বোকার মতো ডিটেকটিভের যাওয়ার দিকে তাকিয়ে রইল। খানিকক্ষণ পর সে বুঝতে পারল ওয়াশরুমে সে ছাড়া আর কেউ নেই। বাইরে চাঁদের আলোটা কেমন জানি অদ্ভুত অন্ধকার ছায়া তৈরি করেছে, যেন কোনো অদৃশ্য কিছু তাকে সারাক্ষণ দেখছে। সে ভয়ে কুঁকড়ে গিয়ে চিৎকার করে উঠল, আমার জন্য একটু দাঁড়ান। কথাটা বলতে বলতেই অ্যাডল দ্রুত পায়ে ওয়াশরুম থেকে বেরিয়ে ক্লাইনের ঠিক পেছনে এসে দাঁড়াল। ও ভয় পেতে জানে এবং সাবধান হতে জানে, তার মানে ওকে এখনও ভালো করা সম্ভব। ক্লাইন বিড়বিড় করে পকেটে হাত ঢুকিয়ে হাঁটতে থাকল। বেডরুমে ফিরে আসার পর স্টুয়ার্ট বুঝতেই পারল না যে অ্যাডল এখন একদম ঠিক আছে। সে নিজের মনে বানানো ভূতের গল্পের কথা ভেবে ভয় সিঁটিয়েছিল, তাই এদিক ওদিক নড়াচড়া করার সাহস পাচ্ছিল না। অ্যাডল আবার ঘুমিয়ে পড়ার পর ক্লাইন একটা তামার পয়সা বের করে নিজের আঙুলের ফাঁকে নাচাতে থাকল। রাত যখন প্রায় 2:50 সে পয়সাটা ওপরে ছুড়ে দিয়ে খপ করে ধরে ফেলল। তারপর সে উঠে দাঁড়িয়ে স্টুয়ার্টকে নিচু গলায় বলল, আমি বারান্দায় যাচ্ছি একটা সিগারেট খেতে। তাড়াতাড়ি ফিরো, স্টুয়ার্ট অস্থির হয়ে বলল। ক্লাইন তার লম্বা ওভারকোটটা পরে নিয়ে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে বারান্দার শেষ মাথায় গিয়ে দাঁড়াল। তারপর সে ছায়ার মধ্যে লুকিয়ে পড়ল। সে তার পকেট থেকে একটা কাগজ কেটে তৈরি করা ছোট পুতুল বের করল। প্যাঁক! ক্লাইন খুব জোরে কবজি ঝাঁকাল, আর সাথে সাথে সেই কাগজ থেকে একটা শব্দ হল। দেখতে দেখতে সেই কাগজটা বড় হয়ে একটা মানুষের রূপ নিল। সেই মানুষটা দেখতে একদম ক্লাইনের মতোই লম্বা এবং তার চেহারার হুবহু নকল। এটা পেপার ফিগারিন সাবস্টিটিউটের একটা বিশেষ ব্যবহার। ক্লাইন নিজের মনকে একাগ্র করল আর নিজের ডান হাতের মুঠি দিয়ে নিজের শরীরে হালকা টোকা দিল। বিন্দুমাত্র শব্দ ছাড়াই সেই কাগজের পুতুলটা যেন জ্যান্ত হয়ে উঠল। এমনকি তার মুখে একটা জ্বলন্ত সিগারেটও দেখা গেল, যেখান থেকে তামাকের গন্ধ বের হচ্ছিল। এই ইলিউশনটা আধ ঘণ্টা স্থায়ী হবে। আমি সত্যিই একজন ম্যাজিশিয়ান। ক্লাইন তার গ্লাভস পরে নিল, তারপর বারান্দা থেকে চুপি চুপি নিচে নেমে গেল। পাহারা দেওয়া সিকিউরিটিদের চোখ এড়িয়ে সে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। গ্রিন সিমেট্রির বাইরে একটা নির্জন জঙ্গলে ক্লাইন একটা গাছের মগডালে দাঁড়িয়ে একটু দূরের একটা ফাঁকা সমতল জায়গার দিকে তাকিয়ে রইল। তার চারপাশে ছিল চিরসবুজ পাতা আর বাদামি ডালপালা, কিন্তু সেগুলোর ওপর ধূসর ধুলোর আস্তরণ জমেছিল। ক্লাইন দেখতে পেল সেখানে প্রায় 8 জন তরুণ তরুণী কালো আলখাল্লা পরে একটা মৃতদেহকে ঘিরে পাগলের মতো নাচছে। সেই নাচের একটা নির্দিষ্ট ছন্দ ছিল, যা চারপাশের পরিবেশে এক মিস্টিক আবহ তৈরি করছিল। কোনো মেয়ে তার লম্বা চুল ঝাঁকাচ্ছিল, আবার কোনো ছেলে হাঁটু গেড়ে বসে হাত বাড়িয়ে দিচ্ছিল। এই দৃশ্যটার সাথে প্রকৃতির যেন একটা নিবিড় যোগাযোগ তৈরি হচ্ছিল। এটাই হলো প্রকৃতির ছন্দ। তারা যখন মিনিট 4 ধরে নাচল, তখন 10 মিটারের মধ্যে একটা অদ্ভুত আর বিভ্রান্তিকর পরিবেশ তৈরি হল। আশেপাশের বাতাস ধীরে ধীরে ভারী আর অপার্থিব হয়ে উঠতে লাগল। এটা সত্যিই একটা স্পিরিট ড্যান্স, এমন এক জাদুকরী আচার যাতে সাধারণ মানুষও অংশ নিতে পারে। ক্লাইন তার দৃষ্টি সরিয়ে নিয়ে মৃতদেহের পাশে দাঁড়িয়ে থাকা এক লোকের দিকে তাকাল যে মন্ত্র পড়ছিল। এই লোকটাই একটু আগে ওই ছেলেমেয়েদের শেখাচ্ছিল কিভাবে স্পিরিট ড্যান্স দিতে হয়। সে নিশ্চয়ই নিউমিনাস এপিস্কোপেটের সদস্য এবং খুব সম্ভবত সে একজন বিয়ন্ডার। ক্লাইন মনে মনে মাথা নাড়ল। সে পুনরুত্থানের পুরো আচারটা দেখার সিদ্ধান্ত নিল। এই পর্যায়ে নাচের গতি চরমে পৌঁছাল।
কালো পোশাক পরা সেই বয়স্ক লোকটা মাথা উঁচু করে নিজের পরচুলা খুলে ফেলল। দেখা গেল তার ন্যাড়া মাথায় অদ্ভুত সব ট্যাটু আঁকা। সে দুহাত ওপরে তুলে চিৎকার করে উঠল, ডেথ! সম্মানিত ডেথ শীঘ্রই ফিরে আসছেন। চিৎকার শেষ হওয়ার সাথে সাথে নাচ থেমে গেল। সেই 8 জন তরুণ তরুণী দুপাশে গিয়ে দাঁড়াল। তাদের দেখে মনে হচ্ছিল তারা যেন ঘোরের মধ্যে আছে। তাদের চোখে মুখে একই সাথে আশা, উত্তেজনা আর ভয় কাজ করছিল। এরপর সেই লোকটা নিচু হয়ে তার পায়ের কাছে থাকা একটা লোহার খাঁচা খুলল। সেখান থেকে সে একটা কালো রঙের কিছু বের করে আনল। ক্লাইন ভালো করে তাকিয়ে দেখল, ওটা ছিল সবুজ চোখের একটা কালো বিড়াল। এভাবেও কাজ হয় নাকি? ক্লাইন সত্যি বলতে অবাক হয়ে গেল। হঠাৎ তার কালো বিড়াল নিয়ে প্রচলিত নানা লোককথার কথা মনে পড়ে গেল। বলা হয় কালো বিড়াল হল নরকের দূত। সেই বিড়াল যদি কোনো মৃতদেহের ওপর দিয়ে লাফিয়ে যায় তবে সেই মৃতদেহ আবার জেগে ওঠে। ক্লাইন এই প্রথম কাউকে বাস্তবে এরকম কোনো আচারে এই পদ্ধতি ব্যবহার করতে দেখল। লোকটা সেই ছটফট করতে থাকা কালো বিড়ালটাকে শক্ত করে ধরে সামনে এগিয়ে গেল। তারপর সে বিড়ালটাকে সজোরে মৃতদেহটার দিকে ছুড়ে দিল। মেও! কালো বিড়ালটার গায়ের সব লোম ভয়ে খাড়া হয়ে গেল। সে এক বিকট চিৎকার করে মৃতদেহটার ওপর দিয়ে এক লাফে পার হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে ক্লাইনের মনে হল সে বিড়ালের ভাষা বুঝতে পারছে। তার মনে হল বিড়ালটা লাফ দেওয়ার সময় একটা গালি দিয়ে বলেছে, ফাক!